নমস্কার। এনইপি 2020 সম্বন্ধে একটা 30 মিনিটের ডিজিটাল ক্লাসরুমে একটু দেখে নিই তাতে কি আছে। এনইপি 2020-তে একটা বেসিক পরিবর্তন যেটা হয়েছে সেটা হচ্ছে, আগে আমাদের সাবজেক্ট আর সিলেবাসের ওপর স্ট্রেস ছিল, এবার স্ট্রেস হয়ে যাবে স্টুডেন্টদের উপর। স্টুডেন্টদের ক্যাপাবিলিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, লিটারেসি স্কিলস, ম্যাথামেটিক্যাল স্কিলস, এর ওপর বেস করে আমাদের পুরো এডুকেশন সিস্টেমটা রিভলভ করবে। আমাদের এডুকেশন সিস্টেমে আমরা ইউনিভার্সাল অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করব, যাতে সবাই শিক্ষা পেতে পারে এবং জেন্ডার বায়াস না থাকে। সোশ্যাল ইনইকুয়ালিটিটাকেও নিউট্রালাইজ করার চেষ্টা করব। এটা শুধু আমাদের দেশে প্রথম হচ্ছে সেটা না, বিশ্বের অন্য অন্য জায়গাও হয়েছে। আমরা যে শুধুমাত্র ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্টের গোল 4, যেটা এডুকেশনের যে সাজেশনস আছে সেগুলোই যে শুধু ইনকর্পোরেট করেছি তা নয়, আমরা ওয়ার্ল্ডে বেস্ট প্র্যাকটিসেস ইন এডুকেশন অ্যান্ড পেডাগজি এটাকেও ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করেছি। আমরা এমনভাবে আমাদের স্ট্রাকচারটাকে করবার চেষ্টা করেছি যাতে পরে যদি স্টুডেন্টরা ইউকে বা অস্ট্রেলিয়া বা ইউএসএতে পড়তে যেতে চায় তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এখনকার যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের সঙ্গে তাদের স্ট্রাকচার মেলে না, যার জন্য অনেক সময় আমাদের এডুকেশনাল এক্সচেঞ্জটা চট করে করা সম্ভব হয় না। এটাও মাথায় রাখতে হবে, এডুকেশন এক্সচেঞ্জ জেনারেটস জব, মানে 1:3 ইজ দ্য জব জেনারেশন রেশিও। মানে একজন স্টুডেন্ট যদি আমাদের এখানে পড়তে আসে, আমাদের এখানে 3 জনের জব হতে পারে। তো এটাও একটা মাথায় রাখবার জিনিস। এডুকেশনের সিগনিফিকেন্স কি? এডুকেশন শুধু টেক্সট বুক থেকেই আসে সেরকমটা নয়, প্র্যাকটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থেকে আসে। এটা আমাদের ডিসিশন মেকিং স্কিলস বাড়ায়, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ইনোভেটিভ স্কিলসকে বাড়ায়, প্রফেশনাল স্কিলসকে তো বাড়াই, অ্যান্ড ইট কমব্যাটস পভার্টি, সেটা তো আমরা সবাই জানি। এছাড়াও এটা ইন্টারপার্সোনাল স্কিলস, মানে ম্যান টু ম্যান ইন্টারাকশন করা স্কিল লেভেলটাকেও বাড়ায়, কারণ এটা ক্রস কালচারাল আন্ডারস্ট্যান্ডিং এটা ডেভেলপ করে। তাতে আমরা স্পেশালি ফর ইন্ডিয়া উই বিকাম বেটার সিটিজেন্স। আমরা অনেক জানতে পারি, অন্যদের বিষয় বুঝতে পারি, তাদের কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ডেভেলপ করে। আর এটা একটা ক্যারেক্টার বিল্ডিং মেজার। আমরা যত পড়বো, যত জ্ঞান হবে, তত আমাদের ক্যারেক্টার বিল্ডিং মেজারেও অনেকটাই হেল্প করে। ইট ইজ আ নেশন বিল্ডিং এক্সারসাইজ বলা যেতে পারে। শুধু নেশন বিল্ডিং কেন, ইট ইজ আ ম্যান মেকিং অ্যাক্টিভিটি। আমাদের গ্রাসরুট লেভেলে সমস্যাটা কোথায়? সেই মুখস্থ বিদ্যা, কাউন্টার অ্যান্ড আউটডেটেড ইভ্যালুয়েশন সিস্টেম। পরীক্ষায় সেই কত পাতা তুমি মুখস্থ করে লিখতে পারলে বা আনসার শিটটা কত মোটা হলো তার উপরে নম্বর দেয়া। আমরা কোনো টেক্সট বুক নলেজের অ্যাপ্লিকেশনই জানি না। আমরা লস পড়ি, কিন্তু যদি সেই লসকে অ্যাপ্লাই করতে বলি পারবো না, তো শেখানো হয় না। আমাদের সাবজেক্ট বিরাট বিরাট একটা সিলেবাস আমাদের কভার করতে হবে, তার উপরে আছে হোমওয়ার্ক, অ্যান্ড দিস লিডস টু স্ট্রেস। কারণ আবার মা বাবারা কোচিং ক্লাসে দেবেন, কারণ ক্লাসে তো সব পড়াশুনো ঠিক করে হচ্ছে না। আর স্কুলে তো এডুকেশন বা স্পোর্টস, যেটা সাপোর্টিভ অ্যাক্টিভিটি, সেটা তো নেই। ক্যারেক্টার বিল্ডিং অ্যাক্টিভিটিসও নেই। ন্যাশনাল লেভেলে কী প্রবলেম? লস্ট পারপাস অফ এডুকেশন। পড়ছি কেন? চাকরির জন্যে। পড়াশুনো যে আমার ভালো লাগার সঙ্গে কোনোভাবে জড়িত সেরকমটা নয়। একটা জেনারেল এডুকেশন নাও, কোনোভাবে চাকরি করো। আজকাল ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল সেরকমই একটা ব্যাপার হয়ে গেছে। ওটাকে ঠিক স্পেশালাইজেশন আমার ভালো লাগার থেকে হচ্ছে সেরকমটা নয়, কোথায় কত বেশি টাকা পাওয়া যাবে বা কোনটা করলে সমাজে স্বীকৃতি পাবো, সেভাবেই আমরা পড়ছি। কোনো ভোকেশনাল ট্রেনিং নেই। এর জন্য কি হচ্ছে, যেহেতু নলেজ অ্যাপ্লিকেশন নেই, গ্রামের স্কুল থেকে ড্রপ আউটস হতে শুরু করছে, কারণ তারা কোনো মানে খুঁজে পাচ্ছে না এই টাইমটা এডুকেশনের পেছনে দেওয়ার জন্যে। আর এখানকার টিচারই বা কীভাবে হেল্প করবে? তাদের তো কোনো রিফ্রেশার কোর্স হয় না। ওই যে লাস্ট পড়েছিল জীবনের কোন সময়, সে পেডাগজি কি আর আজ মনে আছে?
না গভর্নমেন্ট কোনো কোর্স করিয়ে সেগুলোকে নতুন করে তাদের শিখিয়েছে। তারা কোনো টেকনোলজি সম্বন্ধেও জানে না, কোনো গতানুগতিকভাবে ক্লাস নেয়, বই আছে মুখস্থ করিয়ে দেয়, পরীক্ষায় যাতে নম্বর পেয়ে কোনোভাবে পাস করে গেলেই হলো, তাহলেই টিচার সন্তুষ্ট। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে অ্যাপ্রিসিয়েট করতে গেলে শুধু ভারতের এডুকেশন কন্ডিশন জানলেই হবে না, পৃথিবীর এডুকেশন কন্ডিশন সম্বন্ধেও একটু ধারণা রাখতে হবে। আমরা নর্মালি জানি যে আমেরিকায় বা ইংল্যান্ডে সবাই পড়াশুনো করতে যায়, সেখানে এডুকেশন সিস্টেমটাই বোধহয় বেস্ট, কিন্তু না, ইউরোপের ফিনল্যান্ড ইজ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। এটা OECD, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যারা মাল্টিপল গোলস ফর সাস্টেনেবল ওয়ার্ল্ড ডেভেলপমেন্টের জন্য তৈরি করে, তাদের কথা। তাহলে একবার দেখে নিই ফিনল্যান্ডের এডুকেশন সিস্টেমটা কি আলাদা আমাদের থেকে, আর বিশ্বের কন্ডিশনই বা কি। বিদেশে এভরি সাবজেক্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন দ্য কারিকুলাম। যেটা দেখা হয় সেটা হচ্ছে স্টুডেন্টের ক্রিয়েটিভিটি আছে কিনা, তারা এই নলেজটাকে অ্যাপ্লাই করতে পারছে কিনা, সেটাই তাদের শেখানো হয়। কীভাবে এই টেক্সট বুক নলেজটাকে প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড অ্যাপ্লাই করা যায়। এটা এডুকেশন তাদের কাছে কোনো একটা রুটিন লার্নিং প্রসেস বা একটা কোয়ালিফিকেশন অ্যাকোয়ার করবার একটা মেথড নয়। তাদের কাছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন ইজ ফ্রি বিকজ দে আর ডেভেলপিং দেয়ার সিটিজেন্স, দে আর ডেভেলপিং দেয়ার হিউম্যান রিসোর্সেস, ম্যান মেকিং। সেখানে কারিকুলাম চেঞ্জেস এভরি ডে ডিপেন্ডিং অন দ্য ইন্ডাস্ট্রি, ডিপেন্ডিং অন দ্য রিসার্চ। আমাদের মতো পঞ্চম জর্জ কি বলেছিলেন সেটা আমরা পুড়িয়ে যাচ্ছি না। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে ফিনল্যান্ডস এডুকেশন সিস্টেম ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তাদের কিন্তু কোনো স্ট্যান্ডার্ডাইজ টেস্টিং নেই। ওদের মিনিস্ট্রি অফ এডুকেশন পুরো ট্র্যাক করে অ্যান্ড স্যাম্পলিং করে তাদের কোন স্কুল কীরকম, কোথায় কী পড়ানো হচ্ছে বা কীভাবে পড়ানো হচ্ছে। অ্যাকাউন্টেবিলিটি রেস্ট ডাইরেক্টলি অন দ্য টিচার্স, অ্যান্ড টিচার্স হ্যাভ সাচ এ রিগারাস গ্রেডিং প্রসিডিওর যে তাদের আর টিচার্সদের নতুন করে কোনো টেস্ট নেওয়া বা স্ট্যান্ডার্ডাইজ করার কোনো প্রয়োজন হয় না। তাদের ওখানে কিন্তু কোঅপারেশনের কথা বলা হয় ক্লাসে। আমাদের এখানের মতো কম্পিটিশন করে ফার্স্ট হওয়াটা বড় কথা নয়, তারা হিউম্যান ভ্যালুস ডেভেলপ করতে পেরেছে কিনা, সোশ্যাল ভ্যালুস ডেভেলপ করতে পেরেছে কিনা, দ্যাট ইজ আ প্রায়োরিটি। দেখুন, দে আর ইউজিং এডুকেশন অ্যাজ আ টুল টু রিড আউট সোশ্যাল ইনইকুয়ালিটি। স্কুলে সেম মিল, সেম হেলথ কেয়ার, সাইকোলজিক্যাল কাউন্সিলিং হোক, ইন্ডিভিজুয়াল কেয়ার হোক, সব সেম। তাদের স্কুলও শুরু করছে একটা ওল্ডার এজ আর only 9 years of schooling. তাদের স্কুলস আর লেস ট্রেনার্স। সকাল 9:45 থেকে শুরু হয়, 2:45 মধ্যে শেষ হয়ে যাচ্ছে। এর মধ্যেই আবার তাদের ভোকেশনাল ট্রেনিং হচ্ছে 3 বছরের। এরপরে যদি ইউনিভার্সিটি যেতে চায় তখনই তাদের একটা ম্যাট্রিকুলেশন টেস্ট দিয়ে ইউনিভার্সিটি যেতে হবে। সেখানে স্টুডেন্ট টিচার রেশিও কম, মানে ওয়ার্ল্ডে যেরকম হয় 1:15 সেরকমই মেনটেন করা হচ্ছে, এবং সেম টিচার ফর আ পার্টিকুলার স্প্যান অফ টাইম তারা কিন্তু সেম স্টুডেন্টদেরই পড়াচ্ছেন, যার জন্য হোমওয়ার্ক কম। স্টুডেন্টদের ওরা খুব ভালোভাবে জানেন কার কী ডিফেক্ট, কাকে কী ডেভেলপ করাতে হবে। একটা রিল্যাক্সড অ্যাটমসফিয়ারের মধ্যে যেখানে স্ট্রেস নেই, তার মধ্যে এরা কিন্তু হিউম্যান রিসোর্সটাকে ডেভেলপ করছে টু দ্য নেক্সট লেভেল। একটা পলিসি কনস্ট্যান্ট ইভলিউশনের থ্রু দিয়েই ফর্ম করে। ইন্ডিয়াতে ফার্স্ট পলিসি, এডুকেশন পলিসি যেটা হয় সেটা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন 1948-49 হয়। তারপরে সেকেন্ডারি এডুকেশন কমিশন হয় 1952-53 এভাবে প্রচুর এডুকেশন পলিসিজ অ্যান্ড কমিশনস, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস হতে থাকে। আমাদের এই ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 তৈরি হয় বেসড অন কস্তুরী রঙ্গন কমিটি রিপোর্ট অন May 31st, 2019। এর জন্য কিন্তু প্রায় 4 বছর ধরে আমাদের আরও কনসালটেশন প্রসেস চলেছিল ফ্রম 2015 to 2019। তাতে আমরা নানা গ্রাম পঞ্চায়েত, ব্লকস, ডিস্ট্রিক্টস অ্যান্ড প্রচুর এমপিস,
এটসেট্রা, পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিজ, এদের সঙ্গে ডিসকাশন করে এই রিপোর্টটা তৈরি হয়। ন্যাশনাল এডুকেশন পলিসির ভিশন হচ্ছে এডুকেশন টু ক্রিয়েট আ ভাইব্রেন্ট সোসাইটি, সমাজকে গড়ে তোলার জন্য যে শিক্ষা ব্যবস্থা সেটা তৈরি করা। সিটিজেন্স শুড রেসপেক্ট দ্য কনস্টিটিউশন, তারা নিজেদের ডিউটি জানবে, তাদের রাইটস জানবে এবং দেশকে ভালোবাসবে। দেশকে ভালো না বাসলে কেউ কোনোদিনও এগিয়ে যেতে পারবে না। উই নিড টু ডেভেলপ দ্য স্কিলস অ্যান্ড ভ্যালুজ, শুধু নিজের দেশের জন্য না, সারা বিশ্বের জন্যে। আমরাই বলি সর্বে ভবন্তু সুখিনঃ, সবার মঙ্গল কামনা করি। NEP 2020-তে আমরা আমাদের শর্টকামিংস ওভারকাম করবার চেষ্টা করেছি। আমাদের এই বিরাট বড় একটা ডাইভার্স সোসাইটিকে একটা ইনক্লুসিভ স্ট্রাকচারের মধ্যে আনবার চেষ্টা করেছি। ইন ভিউ অফ কারিকুলাম অ্যান্ড পেডাগজি থ্রু কমিউনিটি পার্টিসিপেশন। এবার স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড কনসেপচুয়াল নলেজের ওপর বেশি স্ট্রেস দেওয়া হয়েছে, নট মেমোরাইজেশন ফর পাসিং অ্যান এক্সাম। স্টুডেন্টদের ইউনিক ক্যাপাবিলিটিসের দিকে নজর রাখা হবে থ্রু কন্টিনিউয়াস রিভিউ বেসড অন রিসার্চ অ্যান্ড রেগুলার অ্যাসেসমেন্ট। স্কুলিংয়ে একটা আমূল পরিবর্তন এসেছে। এখন ফাউন্ডেশন কোর্স হয়ে গেছে 5 বছরের, তারপরে 3 বছর প্রাইমারি, 3 বছর মিডল স্কুল এবং লাস্ট 4 বছর সেকেন্ডারি, যেটা 11 and 12 একসঙ্গে করে হয়েছে। এর সঙ্গে স্টাডিজও প্রায় পাল্টে গেছে। আগে স্টুডেন্টরা সাবজেক্ট চুজ করতে পারতো না, সায়েন্সে গেলে বলে দেওয়া হতো তাদের কি সাবজেক্টস নিতে হবে, আর্টসে গেলে কি সাবজেক্টস নিতে হবে। এখন স্টুডেন্টরা নিজেদের ইচ্ছে মতো প্রায় চুজ করতে পারছে, মানে কোনো আর সিলোজ নেই, মানে কোনো ব্র্যাকেট করা নেই। আপনি সায়েন্স পড়তে পারেন, তার সঙ্গে দুটো আর্টসের সাবজেক্ট নেওয়া যেতে পারে, কিছু আবার এক্সট্রা কারিকুলার সাবজেক্টস নিয়েও হয়তো করা যাবে। এর সঙ্গে অ্যাড হয়েছে ভোকেশনাল ট্রেনিং, যাতে স্কুল পাস করবার পরেও লোকেদের কিছু একটা ভোকেশন থাকে যেটা নিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে। ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ আর ফরেন ইউনিভার্সিটিজ অ্যান্ড এডুকেশন সিস্টেমসের সঙ্গে একটা তালমিল রেখে আমাদের এক্সিস্টিং যে স্ট্রাকচার আছে 10+2, সেটাকে নতুনভাবে আবার আমরা ডিফাইন করেছি। এই নতুন স্ট্রাকচারে আমাদের ক্লাস 1-এর আগে যে 3 বছরের প্রি স্কুল আছে প্লাস ক্লাস 1 and 2, এই দুটোকে নিয়ে এই 5 বছরের একটা ব্যান্ড তৈরি করে এটাকে ফাউন্ডেশন স্টেজ বলা হয়েছে। এটা প্রি স্কুল বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং সেক্টর। এর পরের 3 বছর হচ্ছে প্রিপারেটরি স্টেজ, তার মানে ক্লাস 3 to 5। সেখানে ক্লাসরুম টিচিংয়ের থ্রু দিয়ে কিছু প্লেইং অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড ইন্টারঅ্যাক্টিভ টিচিং হবে। তারপরের 3 বছর ক্লাস 6 to 8 হচ্ছে মিডল স্টেজ, যেখানে এক্সপেরিমেন্টাল লার্নিং শুরু হবে, মানে অ্যাকচুয়াল লার্নিং শুরু হবে ইন সায়েন্সেস, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ এটসেট্রা। তারপর হচ্ছে সেকেন্ডারি স্টেজ ফর দ্য নেক্সট 4 years, যেটা ক্লাস 9 to ক্লাস 12 হবে, যেখানে মাল্টি ডিসিপ্লিনারি স্টাডি, ক্রিটিক্যাল থিঙ্কিং, ফ্লেক্সিবিলিটি, চয়েস অফ সাবজেক্টস এসব থাকবে।